আর মনে হচ্ছে তার হাত পা চেয়ারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে বিন্দুমাত্র নড়াচড়ার জো পাচ্ছে না, অথচ সে মুক্ত, চাইলেই উঠতে পারে। কিন্তু অদ্ভুতভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার আদেশ মানছে না। সামনের মানুষটির চশমার আড়ালের ওই গভীর দৃষ্টি তার সবকিছু নিয়ন্ত্রণ করছে প্রবলভাবে। আর হাঁসফাঁস লাগছে। সামির বলল, এই বিয়েতে তোমার মত ছিল না সত্যি? চেয়ারের দুই হাতলের উপর হাত রেখে নিষ্পলক তাকিয়ে আছে সে। ওরা ধীর গতিতে মাথা নাড়ল। তাহলে এতদিন বলনি কেন? ওরা নিচে তাকিয়ে স্তব্ধ মূর্তির মতো থ মেরে গেছে। সামির উচ্চ গলায় আবার বলল। ওরা কেঁপে উঠে বলল, বললেই বা কি হতো? কিছু তো বদলাতো না। আপনার উচিত ছিল বিয়ের আগে আমার সাথে অন্তত একবার কথা বলা, আমি বিয়ে করতে চাই কিনা সেটা জিজ্ঞেস করা, কিন্তু আপনি কিছুই করেননি। আমিও বুঝতে পারিনি যে আপনার সাথেই আমার বিয়ে হচ্ছে, তাহলে কখনো রাজি হতাম না। ওরা থামলো। এই অবস্থায় একসাথে এতগুলো কথা সে কিভাবে বলে ফেললো, তাও এক বিষয়ে সামির অবাক হয়ে তাকিয়ে আছে। ভ্রু কুচকে যেন কথাগুলো মানতে তার খুব কষ্ট হচ্ছে। কয়েক মুহূর্তে নিজেকে একটু সামলে নিয়ে বলল, এবার কি চাও তুমি, ডিভোর্স? ওরা অসহায় দৃষ্টিতে তাকালো, অপ্রস্তুত হয়ে পড়ল। সামির শান্ত সুরে বলল, নির্দ্বিধায় বলতে পারো, ডিভোর্স চাও? আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় দরকার। সামির বুকের মধ্যে দীর্ঘ নিঃশ্বাসটা ছাড়লো। এবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ, সময় দেয়া হলো। সামিরা চিন্তিত মুখে মেয়েকে খুঁজছে। কোথায় চলে গেল মেয়েটা? বাড়ির পিছনে একটা খোলা জায়গায় নীলিমা চেয়ারে বসে কালকের আয়োজনের তদারকি করছেন। সাবিরাও তার পাশে এসে বসে। নীলিমা হেসে বললেন, আপা, ওরা কি দেখেছেন? একটু আগে সামিরের সাথে যেতে দেখলাম। কেন আপা? না, এমনি। সাবিরা আরও চিন্তায় পড়ে গেলেন। একটু আগে যে ভয়ঙ্কর কথা তিনি শুনেছেন, এরপর আর কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। সামিরও এসব জেনে গেলে হবেটা কি? সর্বনাশের আশঙ্কায় তার বুক কাঁপছে। হঠাৎ সামির উপস্থিত হলো। সাবিরার দিকে চেয়ে সালাম দিয়ে মলিন মুখে বলল, ভালো আছেন? সাবিরা আদুরে কণ্ঠে বলে উঠলেন, এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো। আম্মু, একটু এদিকে আসো, কথা আছে। সামিরের ব্যবহারে সামান্য তীক্ষ্ণতা টের পেলেন সাবিরা। কিছু একটা অবশ্যই হয়েছে। নীলিমা সাবিরার থেকে বিদায় নিয়ে ব্যস্ত ভঙ্গিতে সামিরের সাথে উঠে গেলেন। ঘরে এসেই দরজা বন্ধ করলো সামির। তার মুখ রক্তবর্ণ। নীলিমা শঙ্কিত কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা? সামির ক্ষিপ্ত গলায় উচ্চারণ করলো, যত দ্রুত সম্ভব এগুলো বন্ধ করো। এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হবে না মানে? কি বলছিস এসব? মাথা ঠিক আছে? নীলিমা হতভম্ব। সামির দরাজ গলায় বলল, আমার মাথা একদম ঠিক আছে আম্মু, সেই জন্যই বলছি সব বন্ধ করো। আশ্চর্য, বললে সব বন্ধ করা যায় নাকি? আত্মীয় স্বজন দাওয়াত করা হয়ে গেছে, সবাই জানে কাল অনুষ্ঠান। এখন হঠাৎ সব বন্ধ করে দিলে মানুষকে কি বলবো? সামিরকে হতাশ দেখাচ্ছে। বিছানায় বসে হুশ করে একটা নিঃশ্বাস ছাড়ল। নীলিমা কাছে এসে ছেলের মাথায় হাত রাখলেন। নরম সুরে বললেন, আমাকে বল, কি হয়েছে? হঠাৎ কেন এত রেগে গেলি? সামির লালচে দৃষ্টিতে চেয়ে নির্জীব কণ্ঠে বলল, ওর আর এই বিয়েতে মত ছিল না, ও বিয়েটা মানতে পারছে না। কথাটা বলেই দুই হাতে মুখ ঢেকে নিজেকে সামলানোর চেষ্টা করল সামির। নীলিমা তাকিয়ে রইলেন ছেলের বিষণ্ণ মুখের দিকে। তিনি ব্যাপারটা আগেই ধরতে পেরেছিলেন। ম্লান গলায় বললেন, ওরা বলেছে? সামির মাথা নাড়ল। নীলিমা হাসার চেষ্টা করলেন। তাতে কি হয়েছে? মাত্র 1 সপ্তাহ গেল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন মানতে না পারলেও পরে মানতে পারবে। এটা আস্তে আস্তে ঠিক হওয়ার মতো বিষয় না আম্মু। ও ডিভোর্সের কথা ভেবে ফেলেছে, তুমি বুঝতে পারছো? ডিভোর্স। নীলিমা কি বললেন বুঝতে পারলেন না। বাইরে থেকে শোরগোল ভেসে আসছে। ফুলবানু বেগমের চিৎকার শোনা যাচ্ছে। সুমন সাহেব মায়ের সাথে কি একটা বিষয় নিয়ে তর্ক বাঁধিয়ে দিয়েছেন। নীলিমা না গেলে ঝামেলা থামবে না, তবুও তিনি যেতে পারছেন না। স্থির হয়ে দাঁড়িয়ে আছেন ছেলের কাছে। এক পর্যায়ে সামিরের কাঁধে হাত রেখে বললেন, শুধু ডিভোর্সের কথা বললে কি ডিভোর্স হয়ে যায়? ওরা একটু অবুঝ ধরনের মেয়ে, ওর কথা নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি বলছি, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। ওরা তোকে মেনেও নিবে। নীলিমার উপদেশ সামিরকে খুব একটা আশ্বস্ত করতে পারল না। বিষণ্ণতায় আচ্ছন্ন তার মুখ। নীলিমা পাশে বসে বললেন,
একবার চিন্তা করে দেখ, তুই এই পর্যন্ত একবারও কি ওর সাথে মন খুলে কথা বলেছিস? তুই যদি ওর সাথে মিশতেই না পারিস, তাহলে মেয়েটা বুঝবে কিভাবে যে তুই কেমন? আগে তো ওকে বোঝাতে হবে কি জিনিস পেয়েছে ও। কত কপাল হলে আমার ছেলের মতো একজনকে পাওয়া যায়। তুই যে ওকে কত ভালোবাসিস এটা ওকে বোঝানোর চেষ্টা কর। মেয়েরা সব ছাড়তে পারলেও ভালোবাসার মায়া ছাড়তে পারে না। যখন থেকে ওরা তোর ভালোবাসাটা রিয়েলাইজ করবে, তখন ডিভোর্সের কথা আর মুখেও আনবে না। তাছাড়া নিজের ছেলের উপর আমার বিশ্বাস আছে। মাই সন ইজ আ পারফেক্ট ম্যান। সামির মায়ের দিকে তাকালো। নীলিমা পরম স্নেহে ছেলের কপালে চুমু দিলেন। ওরা একটা ঘরে চুপচাপ বসে আছে। সাবিরা সেখানে ঢুকে জিজ্ঞেস করলেন, স্বামীরকে তুই কি বলেছিস? ওরা কোনো জবাব দিল না। সাবিরার মেজাজ তখন ঊর্ধ্বগতিতে। ধুম করে স্বামীকে ডাকলেন, ঘরে আসার জন্য বললেন। ফোনের ওই পাশ থেকে আরিফ জানতে চাইলেন, কি ব্যাপার? সাবিরা বললেন, তোমার আল্লাদি মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, তুমি এসে ওর মাথাটা ঠিক করো, ওর ঘরে একটু বুদ্ধি দান করো। ওরা কাঁদতে শুরু করলো। আরিফ দুশ্চিন্তা বোধ করছে। তিনি এসে ঘরে ঢুকতেই দেখতে পেলেন ওরা কাঁদছে। তিনি বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে আমার মেয়ের? সাবিরা পুরো ঘটনা বলল। তিনি আশা করেছিলেন স্বামীও তার মতো রেগে যাবেন, ওরাকে কিছু করার কথা শোনাবেন, কিন্তু আরিফ কিছুই করলেন না। বরং তিনি হেসে উঠলেন সশব্দে। স্বামীর হাসি দেখে স্তব্ধ হলেন সাবিরা। তুমি হাসছো? আরিফ প্রথমে জানতেন ওরার সাথে সামিরের বিয়ে হলে এমন কিছু সমস্যা হবে, সেই জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু মেয়ে যে সরাসরি ডিভোর্সের কথা ভেবে ফেলবে তা কল্পনাও করেননি। আরিফ মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর কি সমস্যা আমার সাথে শেয়ার কর। ডিভোর্স নেওয়ার জন্য একটা যথোপযুক্ত কারণ লাগে। তুই যদি আমাকে সেই কারণ দেখাতে পারিস, তাহলে আমিও তোর সাথে একমত হব। ওরা চোখ মুছতে মুছতে বলল, ওনাকে বর হিসেবে আমার পছন্দ হচ্ছে না বাবা। আরিফ আবার হাসলেন। সাবিরা চোখ রাঙিয়ে বলল, হেসে হেসেই মেয়ের মাথা খেয়েছো তুমি, এই জায়গায় হাসি কি হলো? আমি বুঝলাম না তো কিছু। পছন্দ হয়নি মানে কি? আবার স্বামী যেমনই হোক, সে তোর স্বামী, তাকে প্রাপ্য সম্মান দিতে হবে। ও একটা অন্যায় আবদার করেছে, আর তুমি বাবা হয়ে হেসে ওকে আশকারা দিচ্ছ। আরিফ স্ত্রীকে কিছু বললেন না। মেয়ের দিকে চেয়ে বিদ্রুপাত্মক কণ্ঠে বললেন, শুধুমাত্র অপছন্দের জন্য ডিভোর্স দেওয়ার নিয়ম তো নেই মা। ডিভোর্সের এফিডেভিটতে সাইন করার সময় কারণ উল্লেখ করতে হয়। অনেকগুলো অপশন থাকে, সেখান থেকে একটাই টিকমার্ক দিতে হয়। তুই যেই কারণের কথা বলছিস, এফিডেভিটিতে সেই অপশন তো থাকবে না। বাবা তুমি কি আমার সাথে রসিকতা করছো? অভিমান ঝরে পড়ল ওরার কণ্ঠ থেকে। আরিফ সুন্দর করে বুঝিয়ে বললেন, রসিকতা না, আমি বুঝতে পারছি তোর সমস্যাটা। তুই আমাকে বল, সমীরের থেকে তুই কি চাস? ও কি তোর মনের মতো হতে পারছে না? মনের মতো হতে পারছে নাকি বলতে পারবো না, তবে ওনার মুখ দেখলে আমার আগের কথা মনে পড়ে যায়, যখন উনি আমার স্যার ছিলেন। তাহলে আর কি করার? জামাইকে বলি প্লাস্টিক সার্জারি করিয়ে নিতে। ওরা রেগে বলল। বাবা আরিফ চৌধুরী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মুখ ছাড়া আর কি নিয়ে প্রবলেম বল? বাবা ওনার কথা ভেবে সারাক্ষণ আমার অস্বস্তি হয়। এটা তো ভালো লক্ষণ। এর মানে তুই সারাক্ষণ ওর কথাই ভাবছিস, ওকে মাথা থেকে বের করতে পারছিস না। যে মাথায় বাসা বেঁধে বসে আছে, সে মনে বাসা বাঁধতে কতক্ষণ? মানে? ওরার কণ্ঠে বিস্ময়ের সুর। আরিফ বললেন, তুইও সমীরকে ভালোবাসিস, এজন্যই সারাক্ষণ ওর কথা মনে করিস। ওরা দ্বিধান্বিত হলো। দুই পাশে মাথা নেড়ে বলল, না বাবা এটা কি করে সম্ভব? ভালোবাসলে তো ভালো অনুভূতি হওয়ার কথা, কিন্তু আমার সব মন্দ অনুভূতি হয়। আরিফ গম্ভীর হয়ে মাথা নেড়ে বললেন, তাহলে এটাকে ভালোবাসা নয়, মন্দবাসা বলা উচিত। ওরা চোখ গরম করে তাকালো। বাবা আরিফ ফিসফিস করে বললেন, মানুষ যদি মন্দ থেকে ভালো হতে পারে, তাহলে অনুভূতি কেন নয়? তোর অনুভূতিও মন্দবাসা থেকে ভালোবাসা হয়ে যাবে। এত চিন্তার কিছু নেই। কিন্তু কিভাবে হবে? এতদিনও যেহেতু কিছু হয়নি, আমার মনে হয় না আর কখনো হবে। মারে, এমনি এমনি তো আর কিছু হয় না। তোকে সবার আগে চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা ছাড়া কোনো কিছুতেই মানুষ সফল হতে পারে না। বিয়ের পর এই এতগুলো দিনের মধ্যে তুই কি একবারও সমীরকে মেনে নেওয়ার চেষ্টা করেছিস? ওরা মাথা নাড়ল। সে চেষ্টা করেনি, চেষ্টা করার প্রয়োজনও বোধ করেনি। আরিফ প্রশ্ন করলেন,
কেন চেষ্টা করিসনি? যে জিনিস আমার ভালোই লাগে না সেই জিনিস ভালো লাগানোর চেষ্টা কেন করবো অযথা? জানি কোনো লাভ নেই। এইখানে তো মানুষ ঠকে যায়। ভালো না লাগার কারণটাও কিন্তু বলতে পারছিস না। এমনও তো হতে পারে তোর অবচেতন মনের ভালো লাগছে, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। যখন বুঝতে পারবি তখন হয়তো দেরি হয়ে যাবে। আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। আরিফ অসহায় বোধ করলেন। মেয়ে দেখা যাচ্ছে নাছোড়বান্দী, কোনো কথা দিয়েই তাকে বুঝ দেওয়া যাচ্ছে না। সে বোঝার চেষ্টাও করছে না। আরিফ ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, মাত্র 7 দিন পার হয়েছে, আরও 7 দিন যাক, অন্তত একটা মাস শেষ হতে দে। এরপরেও যদি তোর ভালো না লাগে তখন আমি ব্যবস্থা নিব। কিন্তু বাবা আমি চাই তোমাদের সাথে চট্টগ্রাম যেতে। উনি যেন সেইখানে না আসে প্লিজ। সাবিরা এই পর্যায়ে ধৈর্য হারালেন। রেগে আবার ওরাকে টেনে একটা চড় মারতে চাইলেন। আরিফ হাতের ইশারায় স্ত্রীকে থামিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। তখন ভোর সকাল। স্বামীর একাকী লিভিং রুমের ছোট বারান্দায় বসে আছে। তার চেহারা গম্ভীর, হাত দুটো দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রেখেছে। বিষণ্ণ দৃষ্টি দেয়ালে, গভীর মনোযোগে কিছু ভাবছে সে। অন্তি অনেকক্ষণ যাবৎ স্বামীরকে দেখছিল, এবার এগিয়ে গেল। সহসা গিয়ে স্বামীর কাঁধে একটা ধাক্কা মারতেই চমকে উঠল সে। অন্তি হাসতে লাগলো। স্বামীর বিরক্ত স্বরে বলল, বিরক্ত করিস না। তুই সকাল সকাল এখানে ভূতের মতো বসে আছিস কেন? প্রবলেমটা কি? স্বামীর হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো লাগছে না। কেন? স্বামীর হঠাৎই খুব আনমনা হয়ে গেল। তীব্র অনুভূতিতে নড়াচড়া তাকে এলোমেলো করে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে অনেকটা মন খারাপের সুরে বলল, আমরা সব সময় ভুল করি কেন অন্তি? জীবনের প্রতিটি পদে পদে আমাদের শুধু ভুলই হতে থাকে। কিছু ভুল তো সাংঘাতিক হয়, পুরো জীবনটাই বদলে দেয়। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় রে বেটা। তুই যদি ভুলই না করিস তাহলে নিজেকে শুধরাবি কি করে? কিন্তু কিছু কিছু ভুল থাকে যেগুলো কখনো শুধরানো যায় না। মনে হয় জীবনটাই থেমে যাচ্ছে। এক্ষেত্রে কি করণীয়? তুই কি এমন ভুল করেছিস শুনি? কাউকে এত ভালোবেসে ফেলেছি যে তাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারছি না। এই ভুল আমি কিভাবে শুধরাবো? স্বামীর কণ্ঠে প্রবল অসহায়ত্ব, চোখ দুটো টলমলে। অন্তি বিস্মিত হয়ে বলল, তুই কি ওরাকে মিন করছিস? এই তোদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি রে? স্বামীর আবেগতাড়িত হয়ে অনেক কিছু বলে ফেলেছে। সে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা পছন্দ করে না। অন্তির প্রশ্নে সম্বিত ফিরে পেল, মাথা ঝাড়া দিয়ে বলল, তেমন কিছু না। সত্যি কথা বল দোস্ত, কি হয়েছে? যদি আমাকে বন্ধু মনে করিস তাহলে শেয়ার কর প্লিজ। অন্তি উতলা হয়ে উঠল। স্বামীর রুদ্ধ সুরে বলল, ওরা আমাদের বিয়েটা মানতে চাইছে না, ডিভোর্স চাইও। অন্তি স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে। তার বুক ব্যথা শুরু হলো। অরাকে স্বামীর ঠিক কতটা ভালোবাসে তা অন্তি খুব ভালো করে জানে। শুধু তাই নয়, ওর কথা জানার পর থেকে তার প্রতি প্রবল ঈর্ষা জন্ম নিয়েছে। তবে এই মুহূর্তে করুণা হচ্ছে। বেচারি মেয়েটা বুঝলই না তার জন্য কত গভীর ভালোবাসা জমা আছে। স্বামীর হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা এমন কেন হলো? তুই আবার অভিশাপ দিসনি তো? ছি, আমি তোকে অভিশাপ দেব এটা ভাবলে কেমন করে? তারপরে একটু থেমে আবার বলল, তুই চাইলেও আমাকে কোনোদিন ভালোবাসতে পারতি না, কারণ তোর অনুভূতির রাজ্যে শুধু অরাই ছিল। সেজন্য অভিশাপ দেওয়ার কিছু নেই। সরি, মাথা ঠিক নেই রে। কি বলতে কি বলে ফেলছি, মাফ করে দিস। স্বামীর উঠে দাঁড়ালো, বারান্দা থেকে বের হয়ে গেল। অন্তি একাই দাঁড়িয়ে রইল চুপচাপ। তার খুব খারাপ লাগছে। স্বামীরকে এতটা দিশেহারা হতে সে আগে কখনো দেখেনি। বউ ভাতের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যায়। অরাকে পার্লার থেকে মাত্র সাজিয়ে আনা হয়েছে। তার গায়ে বেবি পিঙ্ক রঙের ভারী লেহেঙ্গা, কানে গলায় হীরার অলংকার, মুখ ভর্তি গাঢ় মেকআপের প্রলেপ। দেখতে লাগছে রূপকথার কোনো রাজকন্যার মতো। সাবিরা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। নিজের চোখ থেকে কাজল নিয়ে অরার মাথায় ছুঁয়ে বলল, অরা খেয়াল করেছে নজর তো একটা লেগেই আছে। সারাক্ষণ মানুষটা কারণে অকারণে অবাক বিস্ময় নিয়ে তাকে দেখছে। অরা নিজের গায়ে লেহেঙ্গা আর অলংকারের ভার সয়ে নিচ্ছে, কিন্তু ওই মানুষটার নজরের ভার সইতে পারছে না। অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। সন্ধ্যার
আসর জমজমাট করতে সিঙ্গার ভাড়া করা হয়েছে। ইউটিউবে বেশ নামডাক আছে তার। সামিরের বন্ধু হয়, পুরো নাম শিহাব কায়সার। সে একের পর এক গান গেয়ে চলেছে। গিটার হাতে নিয়ে স্টেজে হেঁটে বেড়ানো আর গান গাওয়াই তার কাজ। মাঝে মাঝে দর্শকও তার সাথে তাল মেলাচ্ছে, হাততালি দিয়ে উৎসাহ প্রদান করছে। লোকটার কণ্ঠ ভালো হলেও গানের চয়েস অসম্ভব বাজে। একটা গানও ওর আর পছন্দ হচ্ছে না। সামিরের ভার্সিটির সময়কার অনেক বন্ধুই আজ এসেছে অনুষ্ঠানে। লামিয়া, রাইসা, শিলা সবাই সামিরের সাথে সেলফি তুলছে। ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধুর উপস্থিতি বেশি। অনেকের বিয়ে হয়ে গেছে, তাই জামাই শুদ্ধ এসেছে। লামিয়া সামিরকে অফ হোয়াইট ব্লেজার দেখে বলল, দোস্ত, তোকে যে কি হ্যান্ডসাম লাগছে। 100 মাইল দূর থেকেও শুধু তোর উপর নজর আটকে যাচ্ছে আমার। জাস্ট মাইন্ড ব্লোয়িং। যার নজর আটকানোর কথা সে তো ফিরেও তাকাচ্ছে না। ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সামির। দোস্ত, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাবির পাশে গিয়ে দাঁড়া না প্লিজ, তোদের দুজনকে একসাথে দেখি। সামির গেল না, অবজ্ঞার স্বরে বলল, সব সময় তো ওর সাথেই থাকি, আজ একটু তোদের সময় দেই। প্রবলেম কি? শিহাব তখন গান শেষ করে বিরতি নিয়েছে। বিরতির পর সে মাইকে সামিরের নাম উচ্চারণ করলো। এবার সে যে গানটা গাইতে চলেছে সেটা নাকি সামির তার বউকে ডেডিকেট করবে। এই কথা শুনে দর্শকরা হাততালি দিল, বন্ধুরা সমস্বরে চেঁচিয়ে উঠল। ওরার চোখ মুখ লাল হয়ে গেল মুহূর্তে। শিহাব গাইতে শুরু করলো। গানের প্রত্যেকটা লাইন ওরার কানে আঘাত করছিল। লজ্জায় সে মাথা তুলে তাকাতেও পারছিল না। কেমন অদ্ভুত অনুভূতি। আর চোখে সামিরের দিকে তাকাতেই দেখলো সামিরও তার দিকে চেয়ে আছে। একটা ধাক্কার মতো লাগলো ওরার বুকে। সে চোখ নামিয়ে নিল। গানের এক পর্যায়ে সামিরের বন্ধুরা তাকে ওরার পাশে এনে দাঁড় করালো। ওরার দম বন্ধ হয়ে আসার মতো হাঁসফাঁস লাগছে। রাইসা স্টেজের ডেকোরেশন থেকে একটা গোলাপ ছিঁড়ে এনে সামিরের হাতে দিয়ে বলল ওরাকে দেওয়ার জন্য। সামির অনিচ্ছা সত্ত্বেও ফুলটি ওরার দিকে বাড়িয়ে দিল। ওরা জোরপূর্বক হাসার ভান করে ফুলটি নিল। সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ভুল করলো না ক্যামেরাম্যান। ওরা অশান্তিতে গাঢ় হয়ে যাচ্ছিল। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো, এই বিরক্তিকর মুহূর্ত যেন দ্রুত শেষ হয়ে যায়। হঠাৎ বাথরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে সরে এলো ওরা। কিছুক্ষণ পর সামিরও একটা কাজে ওরা যেদিকে যাচ্ছিল সেদিকে গেল। তখনই খেয়াল করলো তার দেওয়া গোলাপটি ওরা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। সামিরের মনে হলেও বিষাক্ত কোনো পোকা তার হৃদয়ে বিষদাঁত গেঁথে দিচ্ছে। সামির দ্রুত সরে যেতে চাইল, কিন্তু বাদ সাধল লোডশেডিং। সহসা পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে গেল। বাথরুমে তখন ওরা একা। সে বলেছিল অন্ধকারে নাকি তার ভয় লাগে। এই ভেবে সামির দরজার কাছে গিয়ে দাঁড়ালো যাতে ওরা ভয় না পায়। ওরা দ্রুত বাথরুম থেকে বের হয়ে সামিরকে দেখেই চমকে উঠল। আপনি এখানে কি করছেন? সামির নির্বিকার চিত্তে বলল, কিছু না। কথা বলে সে চলে যেতে নিচ্ছিল। আচমকা কিছু একটার সাথে হোঁচট খেল ওরা। সে প্রায় পড়ে যেত। সামির দ্রুত এসে ধরায় বেঁচে গেল। অথচ ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ না করে সে বিরক্তির স্বরে বলল, এটা কি হলো? আমাকে ছাড়ুন। সামির রাগে ছেড়ে দিল। ওরা ধপাস করে নিচে পড়ে গেল। মেঝেতে কার্পেট ছিল বলে খুব একটা ব্যথা লাগেনি। এদিকে সামির হাত ছেড়ে চলে যাচ্ছে। ওরা ওঠার চেষ্টা করেও উঠতে পারল না। পেটের বাম পাশটায় ভীষণ জ্বলনি হচ্ছে। সেফটি পিন গেথে কেটে গেছে নিশ্চয়ই। ব্যথায় ওরার চোখে পানি এসে গেছে। অন্ধকারে সে তেমন কিছু দেখছে না। বাড়িতে হইচই পড়ে গেছে। আইপিএসেও ঝামেলা হচ্ছে। তাই কিছুক্ষণের মধ্যে হয়তো লাইট চলে আসবে। কিন্তু ওরার নিজেকে খুব অসহায় লাগছে। সেফটি পিন খুলে যাওয়ার দরুন তার লেহেঙ্গা কোমরের কাছ থেকে ঢিলে হয়ে গেছে। যদি উঠে দাঁড়ায় তাহলে পুরো লেহেঙ্গা খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভীষণ লজ্জার ব্যাপার হবে তখন। ওরা মনে মনে দোয়া করতে লাগলো যাতে লাইট এত দ্রুত না আসে। ভারী লেহেঙ্গা নিয়ে উঠতেও পারছে না। পায়ে ব্যথা লাগছে, পা ভাঁজ করেও ওঠা যাচ্ছে না, শিরায় টান লাগছে। সামির ওরার অবস্থা দেখে আবার ফিরে এলো। হাঁটু গেড়ে তার সামনে বসলো। ডান হাতটা বাড়িয়ে বলল, আই এম সরি। বেশি ব্যথা পেয়েছো? ওঠো। ওরা উঠল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সামির বলল, বিপদে পড়লে অপমান গায়ে মাখতে হয় না। ওরা জবাব দিল না, ফিরেও তাকালো না। সামিরের উপস্থিতি তার বিরক্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে। লোকটা এখনো যায়নি কেন?
সে গেলেও তো ওরা কোনোভাবে উঠে বসার চেষ্টা করতে পারতো। এখন সামিরের সামনে উঠতে গেলে যদি লেহেঙ্গা সত্যি নিচে নেমে যায় তাহলে একটা কেলেঙ্কারি হবে। ওরা উঠছিল না দেখে সামির অধৈর্য হয়ে তাকে একদম পাজাকলায় তুলে নিল। ওরা ঘটনার আকস্মিকতায় অবাক হওয়ারও সুযোগ পেল না, চোখ মুখ খিচে আর্তনাদ করলো। যে জায়গায় সেফটি পিন গেঁথে গেছে সামিরের হাত ঠিক সেই জায়গাতেই। ব্যথায় ওরার চোখ মুখ কাঁপছে, চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়ছে। তরল অনুভব হয়। সামির একবার নিজের হাতটা দেখল, রক্তে আঙুল ভরে গেছে। সামিরের মাথা ঘুরে উঠল। রক্ত এলো কি করে? সে দিশেহারার মতো হয়ে গেল। এদিকে ওরা কাঁদছেই। সামির চিন্তা করলো কাউকে ডাকবে। তারপর কিছু একটা ভেবে ওরাকে ফাঁকা রুমে নিয়ে এলো, দরজা আটকে তাকে বিছানায় বসালো। তারপর এক নাগারে বলল, আই এম সরি, বুঝতে পারিনি, বিশ্বাস করো দেখি। সামির পেটের কাছে হাত নিতে গেলেই ওরা আটকে উঠল, দ্রুত সরে গেল। সামির বলল, রক্ত বের হচ্ছে, ওরা না দেখলে বুঝবো কি করে কি হয়েছে। ওরা চোখ মুখ বন্ধ করে কান্নার ঢুক গিলল, ভারী গলায় উচ্চারণ করল, সেফটিফিন গেঁথে গেছে। ওহো, দেখতে দাও প্লিজ, কতটা কেটেছে। সামির দেখতে গেলেই পুনরায় বাধা দিল। ওরা লজ্জায় রীতিমতো নুয়ে পড়ছে সে। সামির তার নিষেধের তোয়াক্কা করলো না। পকেট থেকে মোবাইল নিয়ে ফ্ল্যাশ লাইট জেলে জোর করেই দেখল ব্রোঞ্জের ধারালো সুই গেথে একদম থেতলে গেছে শুভ্র কোমল ত্বক। সামিরের বুক মোচড় দিয়ে উঠল। এইভাবে ওরাকে ফেলে দেওয়া উচিত হয়নি। সে অন্ধকারে ড্রয়ার খুঁজে ফার্স্ট এড বক্স বের করলো। হাত ভাগ্যিস বক্সটা এই ঘরেই ছিল, অন্য ঘরে থাকলে ওরাকে ফেলে যাওয়াও যেত না। সামির দ্রুত স্যাভলন আর তুলা হাতে নিল। অনেকটাই কেটে গেছে, ব্যান্ডেজ ছাড়া রক্ত বন্ধ হতেই সময় লাগবে। সামির যখন তুলায় স্যাভলন লাগিয়ে কাছে এলো তখন ওরা বাজ সেরে বলল, আমাকে দিন, আমি করছি। এত লজ্জার কিছু নেই, অন্ধকারে আমি কিছু দেখব না, তুমি শুধু ব্যথার জায়গাটা দেখিয়ে দাও। ওরা অস্বস্তিতে মাথা নিচু করলো। স্বামীর তার মনের কথা বুঝে ফেলেছে। মাইন্ড রিডার নাকি? স্বামীর কাছে এসে তার ক্ষত স্থানে স্যাভলন মাখা তুলো ছোয়ালো। তীক্ষ্ণ জ্বলনিতে শিউরে উঠল ওরা। খামছে ধরল সামিরের কাজ, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। সামির মনোযোগ দিয়ে কাজ করছিল। ওরার খুব লজ্জা লাগছিল, কিন্তু কিছু করার নেই। ব্যথাও সহ্য হচ্ছে না। ওরা লজ্জাতে পরিপূর্ণ করতেই এই অসময়ে জ্বলে উঠল লাইট। পুরো ঘর আলোকিত হয়ে গেল। ওরা এমনভাবে কেঁপে উঠল যেন তার শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। স্বামীর বলল, রিল্যাক্স, এই তো আরেকটু, এখনই শেষ হয়ে যাবে। ওরা লজ্জায় চোখে খুলল না, একরকম গ্যাট হয়ে বসে রইল। শরীর শক্ত করে ফেলল। চিন্তা করতে লাগলো অন্য কিছু, যাতে মন ডাইভার্ট করা যায়, নয়তো অস্বস্তিতে দম আটকে মরে যাবে সে। ফার্স্ট এড ট্রিটমেন্ট শেষ করে ওরার দিকে চাইতে মুগ্ধ হলো সামির। কান্নার কারণে চোখ মুখ লাল দেখাচ্ছে ওরার, কাজল লেপটে আছে, চেহারায় লাজুক আভা, দেখতে ভীষণ আদুরে লাগছে। সামির হালকা স্বরে বলল, শেষ? ওরা চোখ খুলে তাকালো, দ্রুত উঠতে নিয়েও বসে পড়ল। মনে পড়ে গেল লেহেঙ্গা ঢিলে হওয়ার কথা। সামির প্রশ্ন করল, কি হয়েছে, আর কোনো প্রবলেম? ওরা নিচু স্বরে বলল, আপনি যান, আমি আসছি। বলে বিছানা থেকে সেফটি পিনের ব্রোঞ্জটা নিল। সামির বলল, এইটা দিয়ে কি করবে আবার? লেহেঙ্গায় লাগাতে হবে। আবার এটা লাগাবে? এটার জন্যই তো কেটে গেছে, দাও আমার হাতে। ওরা দিল না, এমনভাবে পেছনে নিয়ে লুকালো যেন এই জিনিস তার অমূল্য সম্পদ। সামির ভ্রু কুচকে বলল, আমি তোমাকে কিছুতেই এটা লেহেঙ্গায় লাগাতে দিব না। ওরা পড়ে গেল মহা বিপদে, অথচ এইটা নিয়ে গেলে সে অসহায়। সামির সত্যি সত্যি ব্রোঞ্জটা ছিনিয়ে নিল তার হাত থেকে। ওরা অসহায় গলায় বলল, এটা দিন প্লিজ, লেহেঙ্গায় লাগাতেই হবে, নয়তো। নয়তো কি? ওরা মাথা নিচু করে খুব দ্বিধায় হলো। লেহেঙ্গা ঢিলে হয়ে যাবে। বেশি ঢিলে হবে? খুলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? ওরা আড়ষ্ট ভঙ্গিতে মাথা নাড়ল। সমীর ধীর চিত্রে বলল, তাও এটা দেয়া যাবে না। ওরা করুণ দৃষ্টিতে তাকাতেই সে বলল, আচ্ছা দিতে পারি, কিন্তু শর্ত আছে। ওরা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চাইল। স্বামীর কাছে এসে বলল, চোখ বন্ধ করো। ওরা চোখ বড় করে দুই পাশে মাথা নাড়ল। স্বামীর দায় সারা গলায় বলল, ঠিক আছে, তাহলে এটাও পাচ্ছ না। এখন এই ঘর থেকে তুমি কিভাবে বের হবে সেটা তোমার ব্যাপার। অভিমানে চোখ লাল হয়ে গেল ওরার।
কিছুক্ষণ শান্ত থেকে রাগ সামলে নিল, তারপর দ্বিধাজড়িত কণ্ঠে বলল। ঠিক আছে। সে চোখ বন্ধ করলো। সামির কড়া গলায় বলল। খবরদার, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। সে অনুভব করলো সামির ড্রয়ারে কিছু একটা খুঁজছে। একটু পরেই তার কোমরের কাটা অংশে হাত রাখলো। এবার আগের চেয়েও শক্ত হয়ে বসলো ওরা। হঠাৎ সেখানে ঠোঁটের স্পর্শ পেতেই তার সম্পূর্ণ শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। অজানা অনুভূতিতে চিনচিন করতে লাগলো বুক। দুই হাতে সামিরকে ধাক্কা মেরে সরিয়ে ক্ষিপ্ত গলায় বলল। এটা কি করলেন আপনি? সামির মুচকি হেসে বলল। বাইরে সবাই অপেক্ষা করছে, দ্রুত এসো। ওরার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে আগে। সামির তার হাতে ব্রোঞ্জ ধরিয়ে বের হয়ে গেল। সে চলে যেতেই রূপা ঢুকলো ভেতরে। কপট রাগ নিয়ে বলল। সমস্যা কি তোদের? দরজা আটকে ভেতরে কি করিস? সারা অনুষ্ঠান পড়ে আছে আর তোরা কি রাতের কাজ শোনাতে শুরু করে দিয়েছিস নাকি? ওরা কোনো জবাব দিল না। শরীর ঝিমঝিম করছে, মনে হচ্ছে সে এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। রূপা কাছে এসে তাকে বলল, বিচলিত গলায় বলল। ওরা কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, শুধু একটু মাথা ঘুরছে। ওরা খুব কষ্টে উঠল। তার কোমরের কাজটা এখনো অবশ হয়ে আছে। সে ব্রোঞ্জ লাগানোর জন্য আয়নার কাছে গিয়ে দাঁড়াতেই কোমরে লাল রঙা জেল পেন দিয়ে ইংরেজিতে লেখা আই লাভ ইউ। ওরা লেখাটা দেখে বিস্ময় চিৎকার দিয়ে উঠল। রূপা চমকে উঠে বলল। আবার কি হয়েছে? ওরা দ্রুত জায়গাটা হাত দিয়ে ঢেকে ফেলল। কাপা গলায় বলল। কিছু না। পুরো অনুষ্ঠান জুড়েই ওরা অন্যমনস্ক হয়ে বসেছিল, কারো সঙ্গে কথা বলছিল না। সে এমনিও বেশ চুপচাপ, কিন্তু এখন যেন একদম নিশ্চুপ হয়ে গেছে। রূপা ওরাকে ধাক্কা মেরে বলল। তুই হঠাৎ এমন সাইলেন্ট মোডে চলে গেলি কেন? কাহিনী কি দোস্ত? নিশ্চয় কিছু হয়েছে। ওই ঘটনার পর থেকেই এমন হ্যাং মেরে আছিস। সত্যি করে বল তো, উনি কি তোকে ঘরে নিয়ে আবার কিস করেছে? ওরা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। তেরছা মেজাজ নিয়ে উত্তর দিল। ফালতু কথা বলবি না একদম। তোর হয়েছেটা কি? রূপা গালে হাত রেখে তাকিয়ে রইল অরার মুখের দিকে। তারা স্টেজে বসে আছে, সামির এখানে নেই। সে বোধহয় ইচ্ছাকৃতই অরার থেকে দূরে থাকছে। ছবি তোলার জন্যও তাদের একত্রে করা যাচ্ছে না। সামিরের ভারসাম্যতে যথেষ্ট ফটোশ্যুট হয়েছে। ছবি তুলে সে বিরক্ত। ক্যামেরাম্যানরাও ঝাড়া হাত পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই প্রথম কোনো রিসেপশনের পর বৌবর দুজনে ছবি তুলতে অনাগ্রহী। ওরা দীর্ঘশ্বাস ছাড়ল। রূপা যেই মেয়ে, মুখ থেকে কথা না বের করে ছাড়বে না। তাকে ভোলানোর জন্য ওরা প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো। আগে বল, তোর কি সমস্যা? আমার দেবরকে দেখছি কারণে অকারণে শুধু তোর দিকে তাকিয়ে আছে। তুইও হুটহাট উধাও হয়ে যাচ্ছিস। গতকাল থেকে কম কথা বলছিস। এত শান্ত থাকার মেয়ে তুই না। অবশ্যই কিছু হয়েছে, বল তো ব্যাপারটা কি? ওরা জেরা করার ভঙ্গিতে তাকালো। রূপা অপ্রস্তুত হয়ে উঠল, ইতিউতি করে বলল। ধুর, কি আন্দাজি কথা বলিস? তুই কি মিন করতে চাইছিস? আমার প্রেমে হয়েছে, তাও তোর হাবলা দেবরের সাথে, তাও মাত্র একদিনে? ইটস কোয়াইট ইম্পসিবল ওরা। রূপা উঠে যেতে নিচ্ছিল। ওরা তার হাত চেপে ধরে বলল। সত্যি কথা না বলে এখান থেকে কোথাও যেতে পারবি না তুই। যদি না বলিস তাহলে আমি সায়ান ভাইকে ডেকে জিজ্ঞেস করব কেন আমার সুন্দরী বান্ধবীর পেছনে এসে ঘুরঘুর করছে। রূপা হেসে ঠাট্টার স্বরে বলল। তুই এমন কিছুই করতে পারবি না, আমি জানি। পারবো কিনা পারবো না সেটা দেখবি। এই সায়ান ভাই। ওরা খুব জোরে ডাকলো। সায়ানুর সাথে সাথে ছুটে আসছে। রূপা বিপদগ্রস্ত হয়ে ফিসফিসানো কণ্ঠে বলল। প্লিজ ওরা, এরকম করিস না। তুই না ভালো মেয়ে। ওরা দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেও ভালো মেয়ে না, সেটা তুই খুব ভালো করেই জানিস। রূপা এদিক ওদিক তাকালো। লম্বা একটা শ্বাস টেনে রিল্যাক্স হয়ে বলল। ঠিক আছে, আমি বলছি, কিন্তু তুই হাসতে পারবি না। আর এখন থেকেই হাসি পাচ্ছে। খুব কষ্টে নিজেকে দমিয়ে বলল। আচ্ছা বল। ফ্ল্যাশব্যাক। স্ট্যান্ড প্লাজার বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সায়ান। পুরো শপিং কমপ্লেক্স ভাজা ভাজা করেও মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি। সে ফিরে যাবে কিনা ভাবছিল, তবে যাওয়ার আগে ওরাকে ফোন করতে হবে। সে মোবাইল হাতে নিল। তখনই হঠাৎ উত্তর দিক থেকে ধেয়ে আসতে লাগলো রূপা। গলা ফাটিয়ে চিৎকার করে বলল।
ধরুন ধরুন ধরুন, আরে চোর যাচ্ছে, ধরুন। সায়ান হয়তো বিস্মিত হয়ে লক্ষ্য করলো ধেয়াশা মেয়েটি তার দিকে আসছে। মাথায় নীল রঙের ক্যাপ, গায়ে সাদা টি শার্ট আর ডেনিম জ্যাকেট। জ্যাকেটের সাথে মিলিয়ে একই রকমের জিন্স প্যান্ট, পায়ে পাম্প শু। ছবির থেকেও বাস্তবে কয়েক গুণ দেখতে বেশি মিষ্টি এই মেয়েটির দিকে সে হা করে চেয়েই রইল। ঠিক সেই মুহূর্তে একটা রোগা পাতলা লোকের সাথে সংঘর্ষ হলো তার, আর লোকটির হাত থেকে পার্স পড়ে গেল। সায়ান অন্যমনস্ক অবস্থায় ভূমি থেকে পার্সটা তুলে ছেলেটির হাতে দিল। পার্স নিয়ে ছেলেটি আবার প্রাণপণে দৌড় দিল। এদিকে রূপার চোখে মুখে আগুন জ্বলছে। তেরে এসে সায়ানকে ধাক্কা মেরে বলল, মাথায় কি গোবর ভ্যাবলা একটা? সায়ান জবাব দিল না। সে বিষয় নিয়ে রূপাকে দেখছে। ঘরমাক্ত মুখ, লাল চোখ, তীক্ষ্ণ নাগের ডগায় সে কি তেজ! মেয়ে তো নয়, যেন আস্ত নাগা মরিচ। কিছু দূর যেতেই পা পিছলে রাস্তার মাঝখানে পড়ে গেল রূপা। কয়েকজন ছেলে হই হই করে দৌড়ে এলো তাকে তুলতে। সায়ানও ছুটে গেল। দুই হাতে সে রূপাকে ধরে বলল, বেশি ব্যথা পেয়েছেন ম্যাডাম? রূপা কাটমোট দৃষ্টিতে বলল, আপনাকে আমি পুলিশে দিব। কিন্তু আমি কি করলাম? রূপা উঠে দাঁড়িয়ে আক্রমণাত্মক স্বরে বলল, পুরো 5,000 টাকা ছিল আমার পার্সে, 25,000-এর ফোনটাও তো যেত যদি পকেটে না রাখতাম। সব যেত আপনার জন্য। রূপা খপ করে সায়ানের গলা চেপে ধরল। সায়ান তার আচরণ দেখে ভয়ে চুপসে গেছে। অপরাধী স্বরে বলল, সরি ম্যাডাম, বুঝিনি যে ওটা চোর ছিল। আপনাকে মেরে আমি ভর্তা বানাবো। নিজের হাত আমার পার্স চোরের হাতে তুলে দিয়েছেন। আমার তো মনে হচ্ছে এই চক্রের সাথে আপনিও জড়িত। আপনিও একটা ছিনতাইকারী। সায়ান দ্রুত বলল, বিশ্বাস করুন, এমন কিছুই না। আর আমি কিভাবে বুঝবো যে ওটা চোর? কিভাবে বুঝবেন মানে? আমি যখন চোর চোর বলে চেঁচাচ্ছিলাম তখন আপনার কান কই ছিল? শুনতে পাননি? রূপা অনেক গর্জন করে কথা বলছে। সায়ানের কান ফেটে যাচ্ছে। কাচুমাচু গলায় বলল, আমি তো খেয়াল করিনি, আপনাকে দেখছিলাম শুধু। শুধু আমাকে দেখছিলেন মানে? আমি কি বাঘ না হাতি যে হাঁ করে দেখতে হবে? রূপা খেয়াল করলো আশেপাশে সবাই তাদের দেখছে। সে নিজেকে শান্ত করে সায়ানের কলার ছেড়ে দিল। সায়ান তার মানিব্যাগ বের করে বলল, সরি, আমি ক্ষতিপূরণ দিতে রাজি। এই নিন আপনার 5,000 টাকা। আপনার টাকা আমি কেন নিব? আমাকে ছেঁচড়া মনে হয়? একদম না, আমি তো শুধু নিজের ভুল শুধরানোর চেষ্টা করছি। আপনি টাকাটা রাখলে আমি খুশি হব। রূপা গুনে দেখলো সত্যি 5,000 আছে নাকি। তারপর নিচু গলায় বলল, বরাবর 5,000 ছিল না, এর চেয়ে কিছু কম ছিল আমার ব্যাগে। তাহলে বাকিটা দিয়ে আমাকে কফি অফার করতে পারেন। সায়ান হাসলো। রূপা অগ্নির দৃষ্টিতে তাকাতেই হাসিটা মুছে ফেললো দ্রুত। মলিন মুখে বলল, আপনাকে নিতে আসা আমার ভুল হয়েছে। এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। এই চোরটাকে ধরতে পারলে কি করতেন আপনি? মেরে বস্তা বানাতাম একদম। রূপার জিনিস চুরি করার মজা বুঝিয়ে দিতাম শালাকে। বাই দ্য ওয়ে, আপনাকে কে পাঠিয়েছে? ওরা ভাবি। রূপা কেমন তাচ্ছিল্য দৃষ্টিতে সায়ানকে উপর নিচ দেখতে লাগলো। সায়ান নিজের অবস্থান দেখে খানিকটা লজ্জা পেল। কুণ্ঠাবোধ নিয়ে বলল, আসলে দেয়ালের রং লাগাচ্ছিলাম তো ওই সময় ভাবি এসে বলল আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তাড়াহুড়ো করে এভাবেই চলে এসেছি। ও। সায়ান শব্দ করে হাসলো, যেন খুবই মজার কৌতুক শুনেছেন। রূপা ভাবল, এই বোকা ধরনের ছেলে অরার দেবর হতে পারে না। যেখানে বড় ভাই এত স্মার্ট, সেখানে ছোট ভাই নিশ্চয়ই এমন ল্যাচে কবরে হবে না। আপনি সায়ান সাহেবকে চেনেন? সায়ান সাহেব? সেটা আবার কে? আরে, আপনার অরা ভাবের দেবর। ও ছোট ভাইয়ের কথা বলছেন? চিনব না কেন, সে তো খুবই ভালো মানুষ। আমি কি ভাবছি জানেন? আপনার ছোট ভাইকে পটিয়ে বিয়ে করে ফেলবো, তারপর ওই বাড়িতেই থাকার ব্যবস্থা করব। আপনি আমাকে ডাকবেন ছোট ভাবি? সায়ান এই কথা শুনে বিষম খেল। কাশতে কাশতে বলল, খুবই ভালো প্ল্যান ম্যাডাম। ওরা আর আমি ছোট থেকে ঠিক করেছিলাম বিয়ে করলে আপন দু ভাইকে করব, যেন সারা জীবন একসাথে থাকতে পারি। আচ্ছা, আপনার কি মনে হয় উনি আমাকে দেখে পড়বে? অবশ্যই পড়বে ম্যাডাম, আপনি এত সুন্দর। কিন্তু কিভাবে ভাইয়াকে পটাবেন সেটা কি ঠিক করেছেন?
যদি তার সঙ্গে আমার দেখা হয় তাহলে ফট করে একটা চুমু দিয়ে বলবো আই লাভ ইউ। সায়ান চমকে উঠল। রূপা বলল, আপনি যেমন এখন ভয় পেলেন সেও ভয় পেয়ে যাবে, তারপর থেকে সারাক্ষণ শুধু আমার কথাই ভাববে। আইডিয়াটা দারুণ না? রূপা এক চোখ টিপল। সায়ান বহু কষ্টে ঢোক গিলে বলল, খুবই দারুণ আইডিয়া, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি অরা ভাবির বেস্ট ফ্রেন্ড। কেন বিশ্বাস হচ্ছে না? মানে ভাবি এত লাজুক আর আপনি। রূপা খিলখিল করে হেসে উঠল। এই কথা শুধু আপনি না, সবাই বলে। রূপা আর জন্য খুব সুন্দর একটা ল্যাম্পশেড কিনল। বাকি টাকা সায়ানকে ফিরিয়ে দিল। সায়ান নিতে চাইছিল না, রূপা জোর করে দিল। তার জিনিস ছিনতাই হয়ে গেছে, এটা তার কপালের দোষ, তাই বলে সায়ানের থেকে ক্ষতিপূরণ নিবে না। বাকি টাকাও সে বাড়িতে গিয়ে ফেরত পাঠাবে। তারা ফেরার পর প্রবেশ মুখেই দেখা হয়ে গেল সামিয়ার সাথে। সায়ানকে দেখে সামিয়া বলল, ছোট ভাইয়া দ্রুত বাবার ঘরে যাও, তোমাকে ডাকছে। রূপা এই কথা শুনে আটকে উঠল। ছোট ভাইয়া মানে? বিস্ময় চোখ দুটো বড় করে সায়ানের দিকে চাইল সে। আর মতো তারও শরীর থোয়া মেরে গেল। তারপর থেকে আর একবারও সায়ানের সামনে যেতে পারেনি লজ্জায়। সব শুনে ওরা হাসতে হাসতে অস্থির হয়ে উঠল। রূপা ক্ষিপ্ত গলায় বলল, তুই প্রমিস করেছিলি যে হাসবি না। তোর বোকামি দেখে না না হেসে পারছি না। এটা আমি করলেও মানাতো, কিন্তু তুই কিভাবে এত বড় বোকামিটা করলি রূপা? রূপা মুখ নিচু করে বসে আছেন। সে তো আসল কথা এখনো বলেনি। লোডশেডিং এর সময় সায়ান তাকে নির্জনে পেয়ে চুমু খেয়েছে। রূপার গাল এখনো চিনচিন করছে। কি বদমাইশ একটা লোক। অবশ্য রূপারও দোষ আছে। সে নিজেও তো প্রথম দেখায় আবুল তাবুল বকেছিল। এখন খুব অস্বস্তি লাগছে। রাত তখন 11টা বাজে। লিভিং রুমের বেসিনে মুখ ধুতে এসেছে রূপা। এইখানটায় কেউ নেই। হঠাৎ আয়নায় প্রতিবিম্বে সায়ানকে দেখে চমকে উঠল সে। পেছনে ফিরতেই দেখলো সায়ান দাঁড়িয়ে আছে। রূপা দ্রুত চলে যেতে নিল, কিন্তু সায়ান তার পথ আটকে বলল, ওয়েট, এরকম তো কথা ছিল না। আপনি আমাকে পটাবেন বলেছিলেন, অথচ এখন পটে যাওয়ার পর ইগনোর করছেন। রূপা হক চকিয়ে বলল, দেখুন, আমি জানি এসব আপনি আমাকে লজ্জা দেওয়ার জন্য করছেন, কিন্তু আমি তখন সিরিয়াসলি মজা। রূপার কথার মাঝেই সায়ান বলে উঠল। আপনার লজ্জাও আছে নাকি? রূপার শ্যামলা মুখ লালচে হয়ে উঠল মুহূর্তে। রাগেশ্বরে বলল, আমার সামনে থেকে সরে যান, না হলে কিন্তু ঘুষি মারব। সায়ান রূপার নাকের উপর আঙুল রেখে বলল, কথায় কথায় এমন টমেটোর মতো লাল হয়ে যান কেন? আপনার বুঝি অনেক রাগ? রূপা তার হাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলল। সায়ান তার হাতটা চেপে ধরে বলল, লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করে? না, করি না। রূপা ঝাড়ি মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। হঠাৎ কারো পায়ের শব্দ পেতেই দ্রুত চলে গেল রূপা। সায়ান আয়নার কাছে গিয়ে কালো মার্কার পেন দিয়ে লিখল, আমি ছাদে যাচ্ছি, আপনি আসুন, অপেক্ষায় থাকবো কিন্তু। আই লাভ ইউ অ্যাট ফার্স্ট সাইট উই মেট। ওরা রূপাকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েটা কোথায়? এই সময় তার রূপাকে সবচেয়ে বেশি দরকার, অথচ তাকে পাওয়া যাচ্ছে না। বেসিনের সামনে এসে ওরা থমকে দাঁড়ালো। আয়নার মধ্যে লেখাটা দেখে ছলাৎ করে উঠল তার বুক। সামিল লিখেছে নাকি এটা? এই কথা চিন্তা করতেই বেসিনের পাশের ওয়াশরুম থেকে বের হলো সামির। তাকে দেখে ওরা নিশ্চিত হলো এটা সেই লিখেছে। সামির অবাক হয়ে বলল, তুমি কি এখানে আমার জন্য দাঁড়িয়ে আছো, কিছু বলবে? ওরা দ্রুত মাথা নেড়ে চলে গেল। সামির বেসিনের কাছে যেতেই তার দৃষ্টি আটকে গেল আয়নায়। লেখাটি দেখে বিস্ময়ে হতভম্ব সে। ধরে নিল যে এটা ওরা লিখেছে, সেজন্যই বুঝি লজ্জা পেয়ে চলে গেল। সায়ান রূপার অপেক্ষায় ছাদে দাঁড়িয়ে আছে। অনেক বাতাস চারদিকে, পথ পথ করে উঠছে তার পাঞ্জাবি। ঘড়িতে 11:30 বাজে। স্বামীর বিলম্ব না করে আরো আগেই ছাদে এসে বসে আছে সে ওরার অপেক্ষায়, কিন্তু ওরা এখনো আসছে না। হঠাৎ দুই ভাই মুখোমুখি হলো। সায়ানকে দেখে স্বামীর ভ্রু কুঁচকাল। অন্যদিকে সামিরকে দেখে সায়ান অবাক। ভাই এখন সাদে কি করছে? তাকে দেখেই কি রূপা আসছে না? সামিরের মনেও একই প্রশ্ন উদয় হলো। সায়ান কেন ছাদে? সে থাকলে তো ওরা আসবে না। তুই এখানে কি করছিস? সায়ান ভোরকে তাকালো। সে সামিরকে বেশ ভয় পায়। ছোট ভাইরা সাধারণত বড় ভাইয়ের সাথে ফ্রি হয়, কিন্তু তাদের সম্পর্কটা একটু ভিন্ন। সায়ান এতটা ফ্রি না। সে তার বাবাকেও এতটা ভয় পায় না যতটা সামিরকে পায়। ইতস্তত করে বলল,
ঘরে খুব গরম, তাই ছাদে একটু বাতাস খেতে এসেছিলাম। সামির গম্ভীর মুখে বলল। অনেক বাতাস খাওয়া হয়েছে, এবার নিচে যা। তুমি কেন এখানে ভাইয়া? সামির তীক্ষ্ণ চোখে তাকাতেই সায়ান মাথা নামিয়ে দ্রুত নিচে চলে গেল। আর বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করলো সামির, কিন্তু ওরা আসছে না। বাধ্য হয়ে সেও নিচে ফিরে গেল। সেদিনের মতো আজকে ফুল দিয়ে বিছানা সাজানো হয়নি, তবে ঘর খুব পরিপাটিভাবে গোছানো হয়েছে। দেয়ালে মরিচ বাতি লাগানো হয়েছে। অন্তি ওরাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের পাতলা একটা শাড়ি, অফ শোল্ডার গোলাপি ব্লাউজ। ওরা বলল, আমি শাড়ি পরে ঘুমাতে পারবো না আপু, অন্য কিছু পরি। অন্তি বলল, শাড়ি পরে ঘুমাতে হবে কে বলছে? আজ রাতে তোমার এমনিও ঘুম হবে না, তাছাড়া শাড়ি তো খুলেই ফেলা হবে। লজ্জায় নির্বাক হয়ে গেল ওরা। এই মেয়ের মুখে কিছুই আটকায় না। তাকে কড়া করে একটা ধমক দিতে পারলে ভালো হতো, কিন্তু ওরা কখনো কারোর সাথে রূঢ় আচরণ করতে পারেনি। তাছাড়া মেয়েটা তার থেকে বয়সে বড়। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকলো সামির। তাকে দেখে অকারণেই দাঁড়িয়ে পড়ল ওরা। এমন একটা ভাব যেন এখনই তাকে ছুটে পালাতে হবে। অন্তি হাত ধরে টেনে ওরাকে বসিয়ে বলল, তুমি উঠলে কেন? উঠবো তো আমি। সামির বিরক্ত গলায় বলল, তুই এখানে কি করছিস? রাত 12:30 বাজে। অন্তি বলল, আজ সারা রাত এখানে বসে গল্প করব ভাবছি। সামির হাত ভাঁজ করে থমথমে কণ্ঠে বলল, 5 মিনিটের মধ্যে রুম খালি কর। অন্তিকালে হাত রেখে বলল, কেন? আর বুঝি তর্স হয়েছে না? ওরা এই কথায় চরম অভ্যস্ত। অন্তি শুধু স্যামের ফ্রেন্ড না, ক্যাজিনো হয়, এই জন্যই সেই বাড়িতে সব সময় থাকে। কিন্তু এই মেয়ে থাকলেই যে ওরাকে এতটুকু শান্তি দিবে না, সেটা বোঝাই যাচ্ছে। অন্তি 2 হাতের বাহু ডোরে জড়িয়ে ধরল ওরাকে, ঢং করে বলল, তাহলে কি ওনাকেও নিয়ে যাব? তুই তো বললি রুম খালি করতে। ও যাবে না। কিভাবে বুঝলি যাবে না? আমি বললেই ও যাবে। সামির পূর্ণ দৃষ্টিতে তাকালো ওরার দিকে, প্রশ্ন করল, তুমি যেতে চাও? ওরা চমকে উঠল। তৎক্ষণাৎ কি বলবে বুঝতে পারল না। তার হ্যাঁ বলতে ইচ্ছে করছে। অন্তি অতি উৎসাহী হয়ে বলল, নীরবতাই সম্মতির লক্ষণ। ওরা আমার সাথেই থাকতে চায়, তোর কাছে থাকতে চায় না। তোকে ভয় পাচ্ছে। সামির ওরার দিকে তাকিয়ে আছে। ওরা জড়সড় হয়ে গেল। সামির শান্ত স্বরে বলল, সত্যি যেতে চাও? ওরা কিছু বলল না। অন্তি তাকে ছেড়ে দিয়ে বলল, থাক বাবা, আমি ঝামেলায় পড়তে চাই না। নানু শুনলে আমাকে বকবে। তোর বউ তোর কাছেই রেখে গেলাম। অন্তি যাওয়ার সময় সামিরের কাছে এসে থামলো একটু, ফিসফিসিয়ে বলল, সাবধানে। সামির ক্রুদ্ধ গলায় বলল, ভাগ। অন্তি হাসতে হাসতে বের হয়ে গেল। সামির ভেতরে ঢুকে দরজা আটকে দিল। আর কণ্ঠ শুকিয়ে আসছে, এত নার্ভাস লাগছে। ঢুক গিলতেও যুদ্ধ করতে হচ্ছে। ধক করে বিছানায় বসলো সে। সামিরের চোখ ঝলমল করছে। সে নরম গলায় বলল, ছাদে কেন আসনি? ওরা এই প্রশ্নের কি উত্তর দিবে বুঝলো না। সে তো ছাদে যেতেই চায়নি, আর এটাও একটা প্রত্যাখ্যান। তার এখনো সময় প্রয়োজন। সামির হঠাৎ ওরার কোমর ধরে কাছে আনলো, জড়িয়ে ধরে ঠোঁটে আলতো চুমু দিল। ওরার শরীরে তীক্ষ্ণ একটা স্রোত বয়ে গেল। সামির মৃদু হেসে বলল, তুমি যেটা করেছো সেটাও আমি এক্সপেক্ট করিনি, কিন্তু আমি কত খুশি হয়েছি বোঝাতে পারবো না। ওরা বুঝতে পারলো না সে কি করেছে। তার গা ঠক ঠক করে কাঁপছে। সামির তাকে পাজা কোলায় তুলে নিল। ওরা হতবিহ্বল। আচমকা এহনো আক্রমণ মেনে নিতে না পেরে রুক্ষ স্বরে অনুরোধ করলো, এখন না প্লিজ। স্বামীর নিষেধ শোনার জন্য এতটুকু প্রস্তুত না। ওরাও তাকে ভালোবাসে, এইটুকু সত্যিই যথেষ্ট তার জন্য। আজ ওরাকে বুঝতে হবে সে কতটা ভুগিয়েছে স্বামীরকে। তার অপেক্ষায় স্বামীর কত বেশি তৃষ্ণার্ত হয়ে পড়েছে। ছাড়ার বদলে আরও শক্ত করে স্বামীর জড়িয়ে ধরল ওরার কোমল শরীর। ঘাড়ের পেছনে হাত রেখে ঠোঁটে দীর্ঘ চুম্বন করল। ওরা চোখ দুটো মেলে আবার বন্ধ করলো। সে সংজ্ঞা হারিয়ে ফেলবে বোধহয় আবারও। ওরা কেবল ছটফট করছিল। শেষে উপায়ন্তর না দেখে করে ফেললো একটি দুঃসাহসিক কাজ, যা কাল হয়ে দাঁড়ালো জীবনে। ওরা সামিরের ঘাড়ে চড় মারল। চরের ধাক্কা সামলাতে না পেরে সামির সেরে দিল ওরার ঘাড়, তার সম্পূর্ণ শরীর। কিছু মুহূর্ত নীরব কাটল।
ওরা যখন বুঝতে পারলো যে সে একটা ভুল করেছে তখন যেন খুব দেরি হয়ে গেছে। সামির আচমকা উঠে দাঁড়ালো এবং রুম থেকে বের হয়ে গেল। ওরা বার কয়েক উচ্চ শব্দে বলতে চাইল সরি, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করা গেল না। কেবল চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। সামির চলে যাওয়ার পর ওরা মুখে হাত দিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার ছোটবেলা থেকেই একটা সমস্যা আছে, হঠাৎ ঘটে যাওয়া আকস্মিক ধাক্কাগুলো নিতে পারে না। ওই সময় সে খুব নার্ভাস হয়ে যায়, গলা দিয়ে টু শব্দটিও বের হয় না। সামিরকে চর মারার পর অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে কিছুই বলতে পারেনি, অথচ তার সাথে সাথেই সরি বলা উচিত ছিল। সে তো ওরাকে সময় দিয়েছিল। তার জায়গায় অন্য কেউ থাকলেও ওরা কি স্বাধীনতা পেত? কেউ নিশ্চয়ই বিয়ের পর 7 রাত ধরে অপেক্ষা করতো না। আর সামির শুধু অপেক্ষাই করেনি, ওরার যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেই জন্য তার সঙ্গে কথাও কম বলেছে এই কয়দিন। একবারও অভিযোগ করেনি, অথচ তার অভিযোগ করার সুযোগ ছিল। সে না থাকলে তো ওরার বিয়েটাই ভেঙে যাচ্ছিল। যে মানুষটি বিপদের সময় ওরার পরিবারের পাশে দাঁড়িয়েছে, এতদিন তাকে সব রকম সাপোর্ট দিয়েছে, তার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। ওরা নিজের ভুলের জন্য ভীষণ অনুতপ্ত বোধ করছে। সে এক ছুটে রুম থেকে বের হলো, দিশেহারার মতো এদিক সেদিক খুঁজতে লাগলো সামির কোথায় গিয়েছে। আর অবস্থা রান্নাঘর থেকে পরখ করলেন নীলিমা। তিনি বেঁচে যাওয়া খাবারগুলো ফিরোজাকে দিয়ে ফ্রিজে তুলে রাখছিলেন। আর চোখে জল আর মুখে অস্থিরতা দেখে বিচলিত ভঙ্গিতে ছুটে এলেন। আরাকে প্রশ্নবিদ্ধ করলেন, কি হয়েছে মা? আরা কান্না মিশ্রিত কণ্ঠে কী সব যে আওড়ালো নীলিমা কিছুই বুঝতে পারলেন না। আরাকে টেনে ডাইনিং টেবিলে বসালেন, ঠান্ডা মাথায় পুরো ব্যাপার জিজ্ঞেস করলেন। কি হয়েছে বলো? কাঁদতে কাঁদতে তো নাকের পানি চোখের পানি একাকার করে ফেলেছো। আল্লাহ! নীলিমা শাড়ির আঁচল দিয়ে অরার মুখ মুছিয়ে দিলেন। অরা নিজেকে ধাতস্থ করে বলল, উনি আমার উপর রাগ করে চলে গেছে মা। কে? সামির? অরা মাথা নাড়ল। নীলিমা হেসে বললেন, এই জন্য এত কাঁদতে হয় নাকি? বোকা মেয়ে। কোথায় গেছে ও? যেখানে যাক ফিরে আসবে। দাঁড়াও, এলে আমি কি করি দেখো। না মা, কিছু বলবেন না, দোষ আমারই ছিল, আমি ভুল করেছি। ভুল করেছো? ভালো কথা। তাই বলে ও তোমাকে কাঁদিয়ে ঘর থেকে বের হয়ে যাবে নাকি? আশ্চর্য ছেলে তো, বেয়াদব একটা। মা, উনি তো বাড়ির কোথাও নেই। একটা ফোন দিয়ে দেখো। ফোনের কথা শুনেই অরার টনক নড়ল। দৌড়ে ঘরে এসে মোবাইল হাতে নিল। সামিরকে ফোন করতে গিয়ে দেখলো নাম্বার নেই। বিয়ের 7 দিন পরেও সামিরের নাম্বারটা মোবাইলে সেভ করা হয়নি। ওরা উদ্ভ্রান্তের মতো আবারও ছুটে গেল শাশুড়ি মায়ের কাছে। আকুল নিবেদনে বলল, ওনার নাম্বারটা একটু আমাকে দিবেন মা? নীলিমা হতভম্ব হয়ে গেলেন। ওর কাছে সামিরের ফোন নাম্বারই নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলো, তবুও তিনি আপাতত প্রশ্নবিদ্ধ করলেন না। নিজের ফোন থেকে নাম্বার বলে দিলেন। ওরা ফোন দিল। ওই পাশ থেকে বাতাসের জোরালো শব্দ ভেসে আসছে। সামিরের গম্ভীর এবং ফিকে কণ্ঠ শোনা গেল। হ্যালো, কে বলছেন? আমি অরা। পাশে শুধু নীরবতা। সামির কিছু বলছে না। ওরা ঢুক গেলে বলল, আমি সরি, খুব বেশি সরি। আপনি কোথায়? বাড়ি আসুন প্লিজ। সামির লাইনটা কেটে দিল। ওরার চোখ থেকে অশ্রু উপচে পড়তে লাগলো। এই বুঝি নিঃশ্বাসটা গলার কাছেই আটকে যাবে। কাঁদতে কাঁদতে আবারও ফোন করলো, কিন্তু এবার একটি মেলি কণ্ঠ বলল, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওরার পা টলতে লাগলো, মাথা ঘুরতে লাগলো। সামনের দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে। সামির তার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিল। নীলিমা প্রশ্ন করলেন, কি ব্যাপার, কথা বলছো? ওরা লজ্জায় সত্য কথাটা বলল না, মিথ্যার আশ্রয় নিল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, তাই কিছু বুঝতে পারছি না। বলেই ঝটপট ঘরে চলে এলো। দরজা আটকে চুপচাপ বসে রইল পাথরের মূর্তির মতো। ঝড়ো বাতাসে সামিরের কপালের কাছে জড়ো হয়ে থাকা চুল উড়ছে। বৃষ্টির ঝাপসায় চোখ মুখ ভিজে একাকার। আজকে সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল পরিবেশে। এই রাতের বেলা দুনিয়া তোলপাড় করে বৃষ্টি নেমেছে। ট্যাক্সিওয়ালা বললেন, জানালাটা লাগিয়ে দিলে ভালো হয় ভাই, ভিজে যাচ্ছেন তো। সামির কপট রাগ দিয়ে বলল, ভিজলে আমি ভিজবো, আপনার কোনো সমস্যা আছে? না ভাই।
তাহলে চুপ থাকুন। ভাই কোথায় যাব সেটা তো বললেন না। যেখানে খুশি যান, কোনো প্রশ্ন করবেন না, যত ভাড়া উঠবে দিয়ে দিব। ট্যাক্সির ড্রাইভার মিনমিন করে বললেন। অদ্ভুত প্যাসেঞ্জার। স্বামীর প্রবাহবান পৃষ্ঠের দিকে অপলক চেয়ে রইল। তার হৃদয় বিষণ্ণ ব্যথায় স্তব্ধ হয়ে আছে, আর অনুভূতিগুলো ঠিক বোধগম্য হচ্ছে না। মেয়েটা কি চায়, কেন চায়, তা কিছুই বুঝে ওঠার জো নেই। যখনই স্বামীর তাকে একটু বুঝতে শুরু করে, তখনই ওরা এমন এক কাণ্ড করবে যে তার পুরো ধারণাই বদলে যাবে। গতকাল সে ডিভোর্সের কথা বলেছিল। সন্ধ্যায় স্বামীর উপস্থিতিতে বিরক্তি প্রকাশ করলো, কিন্তু লোডশেডিংয়ের পর তারা যখন আলাদা ঘরে ছিল, তখন ওর আচরণ বদলে গেছিল। প্রতিটি কথায় লজ্জা পাচ্ছিল। মনে হয়েছিল সেও স্বামীর প্রতি আগ্রহী। তারপর আয়নায় মেসেজ লিখে ছাদে আহ্বান করলো, অথচ নিজেই এলো না। এমনকি ভালোবাসার কথাও নিজের মুখে স্বীকার করেছিল। স্বামীর তো ধরেই নিয়েছিল, এবার বুঝি ওর আর জড়তা কাটবে, সব স্বাভাবিক হবে। সে তো এই ভেবেই ওর কাছে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার এমন আক্রমণে স্বামীর বাকরুদ্ধ। অকারণে কিংবা ভুল করে নিশ্চয়ই কেউ এইভাবে কাউকে আঘাত করতে পারে না। ওরা কি তাহলে তখনও বিভ্রান্ত ছিল? স্বামীর কি বেশি তাড়াহুড়া করে ফেলেছে? কিন্তু ওরা যদি বিভ্রান্তই হবে, তাহলে বললো কেন ভালোবাসার কথা? স্বামীর কি ওর হাতের খেলনা যে যেভাবে চাইবে সেভাবে নিয়ন্ত্রণ করবে? মানুষের সহ্যেরও তো একটা সীমা থাকে। ওরাকে বোঝার চেষ্টা করতে গিয়ে স্বামীর ক্লান্ত। রাতটা জেগে থেকেই পার করে দিল ওরা। তীব্র অনুশোচনায় দগ্ধ তার হৃদয়। এই ঝড় বৃষ্টির রাতে মানুষটা বেরিয়েছে, যদি কোনো বিপদ হয়। আশঙ্কার দুশ্চিন্তায় তার ঘুম এলো না। ভোরের দিকে হালকা তন্দ্রার মতো লেগেছিল। তখন ওরা দেখলো স্বামীর ফিরে এসেছে। ওরা তাকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি, আমাকে মাফ করে দিন। স্বামীর হাসি মুখে বলল, মাফ না করলে তো ফিরে আসতাম না। ওরা লাজুক মুখে বলল, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বুঝতে পারিনি। আমি জানি। সত্যি আপনি জানেন? তাহলে রেগে চলে গেলেন কেন? আর যাব না, প্রমিস। ওরা মিষ্টি করে হাসলো। স্বামীর থেকে বাইরে নিয়ে এলো। সদর দরজার কাছে একটা নতুন বাইক। স্বামীর বলল সে ওরাকে নিয়ে ঘুরতে যেতে চায়। তারা বাইকে উঠল। কি নৈসর্গিক সুন্দর প্রকৃতি, রাস্তায় একটা মানুষও নেই। বিস্তর এক বেলাভূমির পথ ধরে তারা ছুটছে। ওরা স্বামীরকে পেছন থেকে ঝাপটে ধরে আছে। স্বামীর খুব জোরে বাইক চালাচ্ছিল। আর মনে হলো তারা অ্যাক্সিডেন্ট করবে। সত্যি তাই হলো। রক্তাক্ত অবস্থায় দুজনেই পড়ে রইল ফাঁকা রাস্তায়। দুঃস্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল ওরার। বুক ধুকপুক করতে লাগলো। মনে হলো এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন সে আগে কখনো দেখেনি। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। দ্রুত ঘর থেকে বের হলো। ড্রয়িং রুমে সবাই জটলা পাকিয়ে বসে আছে। ওরা কারো মাঝেই স্বামীরকে খুঁজে পেল না। অর্থাৎ এখনো স্বামীর ফেরেনি। নীলিমা বললেন, স্বামীর নাকি খুলনায় তার কোন বন্ধুর বাড়িতে গেছে। বন্ধু নাকি হাসপাতালে ভর্তি, অবস্থা গুরুতর। স্বামীর সেখানে 7 দিন থাকবে। তবে নীলিমা বেশ ভালো করেই জানেন পুরো ব্যাপারটাই একটা বাহানা। খুলনাতে স্বামীরের কোনো বন্ধু থাকার কথা নয়। সে বাড়ি থেকে কিছুদিন দূরে থাকবে, এটাই আসল ব্যাপার। নীলিমা হালকা লজ্জিত বোধ করছেন। আজ রাতে স্বামীরের ওরাদের সাথে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। সে পরিকল্পনা স্থগিত। ওরাকে একাই যেতে হবে। তার ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু ওরা এটা এভাবে চায়নি। সামিয়া হঠাৎ ওরার উদ্দেশ্যে বলল, তোমাদের কি নিয়ে ঝগড়া হয়েছিল ভাবি? সামিয়ার প্রশ্নে সবাই ওরার দিকে ঘুরে তাকালো। রাতে ওরা নীলিমাকে ঝগড়ার কথা বলার সময় সামিয়াও শুনেছিল। ওরা প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। এত মানুষের সামনে কিভাবে বলবে যে কি হয়েছে? এভাবে সাবিরা কথাটা শুনে ওরার দিকে গরম দৃষ্টিতে তাকালো। নীলিমা মেয়েকে শাসনের সুরে বললেন, কিসের ঝগড়া? বেশি বুঝিস তুই, যা ঘরে যা। নীলিমা চাইছেন না ওরার মা বাবা ঝগড়ার ব্যাপারটা বুঝে ফেলুক। তাহলে তারা সহজে অনুমান করে ফেলবে যে সামিরের হঠাৎ চলে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত নয়, বরং ইচ্ছাকৃত। কিন্তু সাবিরার সন্দেহ কমল না। তিনি ওরাকে ইশারায় ঘরে ডাকলেন। ওরা মাথা নিচু করে মায়ের পিছু নিল। ঘরে এসে দরজা আটকে প্রশ্ন করলেন সাবিরা, কি হয়েছে? সব সত্যি সত্যি বল, একদম কিচ্ছু বাদ দিবি না। ওরা ভয়ে ভয়ে পুরো কাহিনী বলল। সাবিরা তৃতীয় চর মারলেন মেয়ের গালে। ওরা ব্যাকুল হয়ে অনুরোধ করলো, ওনাকে ফিরে আসতে বলো না মা, আমার ফোনটাও ধরছে না। কোন মুখে ফিরে আসতে বলবো? তুই যে অন্যায় করেছিস
সেটা ক্ষমার অযোগ্য। স্বামীর গায়ে হাত তোলা মানে বুঝিস? তোকে যদি কেউ বিনা দোষে চর মারে তুই সহ্য করবি? আমার ভুল হয়ে গেছে মা, আমি তো নিজের ভুল স্বীকার করেছি। ভুল না, এটা অপরাধ। আমি তো ক্ষমা চাইছি অপরাধের জন্য। চাইতে থাক, যখন রাগ পড়বে তখন ও এমনি ফিরে আসবে। এছাড়া আমার কিছু বলা নেই। রাতে ওরার বাবা মার রূপা চট্টগ্রাম ফিরে যাবেন। ওরার যাওয়ার কথা থাকলেও সে যেতে চাইল না। নীলিমাই জোর করে ওরাকে পাঠাতে চাইলেন। নিজের ছেলেকে তিনি হারে হারে চেনেন, এত সহজে সে বাড়ি ফিরবে না। শুধু শুধুই মেয়েটা অপেক্ষা করে কষ্ট পাবে। তার চেয়ে বাপের বাড়ি থেকে ঘুরে আসুক, মন ভালো হবে। কিন্তু ওরা যাবে না। সায়ান নিজে থেকেই রূপাদের স্টেশনে পৌঁছে দেওয়ার কথা বলল। ছেলের দায়িত্ববোধ দেখে সুমন সাহেব খুশি হলেন। কিন্তু ওরা জানে এখানে আসল কারণটা কি। বাবা মার রূপা চলে যাওয়ার পর ওরার সময়টা খুব অসহনীয় তীক্ষ্ণ ব্যথায় অতিবাহিত হচ্ছিল। 3 দিন কেটে গেল, কিন্তু সামির ফিরল না। তার সাথে ওরার না কোনো যোগাযোগ হলো আর না কোনো সাক্ষাৎ। ওরা সামিরের ঘরে তারই অপেক্ষায় একা একা থাকতে শুরু করলো। প্রতীক্ষা জিনিসটা বড্ড কষ্টের, বড্ড যন্ত্রণার। কাউকে অপেক্ষায় রাখার চেয়ে বড় শাস্তি বোধ হয় এই পৃথিবীতে আর কিছুই হয় না। একদিন সকালে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে ওরা। তখনই মূল ফটকের সামনে একটি বড় গাড়ি এসে থামলো। ওরা দেখলো বিশাল বড় গাড়িটি থেকে বের হচ্ছে একটি সুন্দর মেয়ে। স্ট্রিং ফিটেড জিন্স আর কুর্তি তার গায়ে, চুলগুলো কার্লি, চোখে সানগ্লাস। মেয়েটি ওরার কাছে এগিয়ে এলো, সানগ্লাস খুলে মিষ্টি করে হাসলো। তখনই ওরার মনে হলো এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। হাই, আমি তন্নি। ফায়েজ ভাইয়া বাড়িতে আছেন? ওরা ভ্রু কুচকে তাকালো। ফয়জান মানে তো সামির। সামিরের পুরো নাম ফয়জান সামির চৌধুরী। আপনি কে? আমি ভাইয়ার স্টুডেন্ট। আসলে উনি 3 মাস হলো খণ্ডকালীনের লেকচারার হিসেবে আমাদের ভার্সিটিতে জয়েন করেছেন। প্রথমে তো সিনিয়র ছিলেন, তাই এখনও স্যার ডাকতে অভ্যস্ত হতে পারিনি। তুমি নিশ্চয়ই সামিয়া? ওরা কোনো কথা বলল না। এবার মেয়েটি নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এই সামিয়া, খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার। সত্যি মিষ্টি মেয়ে তুমি। ভাইয়া তোমার ব্যাপারে প্রায়ই বলে। আচ্ছা, ভাইয়ার কি হয়েছে? ভার্সিটিতে কেন আসছে না? তিনি কি অসুস্থ? না, সে একটা কাজে ঢাকার বাইরে গেছে। ও, কোথায় গেছে? খুলনা। তন্নি তার ব্যাগ থেকে একটা রঙিন ব্যাগ বের করে বলল, ভাইয়া ফিরলে তাকে এই জিনিসটা দিতে পারবে? আমার নাম বলার দরকার নেই, উনি এমনিতেই বুঝবে। নাও ধরো। ওরা যন্ত্রের মতো জিনিসটা হাতে নিল। তন্নি উপরে তাকালো। তার নজর সামিরের ঘরের বারান্দায়। মুগ্ধ কণ্ঠে বলল, ওয়াও, দোলনচাপা গাছের প্লান্টটা কি সুন্দর বেড়ে উঠেছে। তার দৃষ্টি অনুসরণ করে ওরাও তাকালো উপরে। তন্নি আপ্লুত কণ্ঠে বলল, ভাইয়াকে গাছটা আমি উপহার দিয়েছিলাম, উনি এত যত্নে রেখেছে, দেখে ভালো লাগছে। ওরার চোখ মুখ শক্ত করে জানতে চাইল, আপনি কি আর কিছু বলবেন? ভাইয়া কবে নাগাদ ফিরবে এটা জানতে পারলে ভালো হতো। জানি না। তন্নি বিষণ্ণ গলায় বলল, ঠিক আছে, তাহলে আর কি করার, আমি আজ আসি। তুমি কিন্তু আমাকে একবারও ভেতরে আসতে বললে না। ওরা অপ্রস্তুত হলো। তন্নির সাথে সাথে হেসে বলল, নো প্রবলেম, আমার এমনিতেও ভেতরে যাওয়ার ইচ্ছা নেই। তুমি মনে করে ভাইয়াকে জিনিসটা দিও প্লিজ। ওরা নিশ্চুপ রইল। মেয়েটি গাড়িতে উঠে চোখের পলকে বিদায় হলো। ওরা ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো। যাওয়ার পথে দেখলো ফুলবানু বেগম নিজের ঘরে বসে কাঁথা সেলাই করছেন। ওরাকে দেখিয়ে ডাকলেন, ওই নটির মাইয়া, কই যাও? তোমার তো স্বভাব চরিত্র কিছুই ভালো না। 2 দিন আগে যাইতে না যাইতেই আমার নাতে তারে ঘর থেকে ভাগাইছো। দাঁড়াও না, তোমার ঘুমোর আমি ভাইঙ্গা সারমু। বিয়ের আগে কয়নাঙ্গের লোকে শুইছো তা আমি জানি, মাকে দেখলেই আমি চিনি। ওরা শরীর শিরশির করতে লাগলো। এই মহিলা তাকে দেখলেই আজে বাজে বলতে শুরু করেন। আজকে মেজাজ এমনিতেও খারাপ ছিল, তার উপর এমন কথা সহ্য হলো না। সে সোজা ফুলবানুর ঘরে ঢুকে তার হাত থেকে সুই কেড়ে নিয়ে বলল, আর একটা নোংরা কথা বললে এই সুই দিয়ে আপনার চোখ আমি গেলে দিব। সকাল সকাল বাড়িতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন ফুলবানু। তার অভিযোগ হলো ওরা তার চোখে সুই গেঁথে দেওয়ার হুমকি দিয়েছে। তিনি আর এই বাড়িতে থাকবেন না। হয় এই মেয়েকে বের করতে হবে,
নয়তো তিনি নিজে বের হয়ে যাবেন। ফুলবানুর কথা কেউ বিশ্বাস করলো না। প্রথম থেকেই তিনি অরাকে অপছন্দ করেন। তাছাড়া সামান্য বিষয় নিয়ে তিলকে তাল বানানো তার স্বভাব। সুমন, ও আমার বাপ, আজকে আর বিচার তুই করবি, নইলে এই বাড়িতে আমি কোনো মতেই থাকবো না। সুমন সাহেব বললেন, আচ্ছা আম্মা, এটা কি কথা? বৌমার মতো শান্ত মেয়ে আপনার চোখ গেলে দিবে? অন্য কেউ হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু ও কেন এই কাজ করবে? ওর সাথে কি আপনার শত্রুতা? নীলিমাও স্বামীর সাথে সুর মিলালেন। হ্যাঁ মা, তাই তো। ওরা তো নিজের ঘর থেকেও বের হয় না, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। সে কেন আপনার ঘরে ঢুকে আপনাকে হুমকি দিবে? আমি কি তাইলে মিথ্যা কইতেছি? আমি কি মিথ্যুক? ও আল্লাহ, এই 2 দিনের মাইয়ার লাইগা এখন আমার পোলাও আমার কথা বিশ্বাস করে না। ওই ডাইনি কালো জাদু করছে সবাই রে, আল্লাহ গো। ফুলবানু মাতম করতে লাগলেন। খুব হইচইপূর্ণ একটা অবস্থা তৈরি হচ্ছে। এদিকে ওরা নিজের ঘরে এসে চুপচাপ শুয়েছিল। এত চিৎকার শুনতে পেয়ে উঠে এলো। সে জানতো এরকম হবে, কিন্তু ফুলবানুর কথায় কেউ বিশ্বাস করবে না। তিনি সবসময় উল্টাপাল্টা বলেন। ঘর থেকে বের হয়ে কিছুই যেন হয়নি এমন একটা ভাব ধরে ওরা জিজ্ঞেস করলো, কি হয়েছে সামিয়া? দাদিমা এত চিৎকার করছে কেন? সামিয়া অবাক হয়ে বলল, তুমি কিছু জানো না? কি জানবো? সুমন সাহেব বললেন, সকালে তুমি কোথায় ছিলে? ওরা হাই তুলে বলল, এখনই তো সকাল বাবা, আমি ঘুমাচ্ছিলাম। দাদিমার গলার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ। কি হয়েছে? নীলিমা বললেন, কিছু হয়নি, তুমি যাও, ঘরে যাও। সব ঠিক আছে তো বাবা? সব ঠিক আছে তো মা? নীলিমা ইতস্তত করে স্বামীর দিকে চাইলেন। সুমন সাহেব মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, তুমি যাও। ওরা যাওয়ার আগে একবার আর চোখে ফুলবানুর দিকে চাইল। তিনি চোখ বড় করে এমনভাবে ওরাকে দেখছেন যেন এখনই তাকে ভস্ম করে দিবেন চোখের আগুন দিয়ে। তিনি বুঝে গেলেন এই মেয়ে হচ্ছে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট কালসাপ। একে শাস্তা করা এত সহজ হবে না, কিন্তু তিনিও হার মানবেন না। এই ঘটনা তিনি অবশ্যই মনে রাখবেন। তন্নি ভার্সিটিতে এসে খুব চমকালো। সে শুনেছিল ফাইজান ভাইয়া খুলনা গেছে, কিন্তু তিনি ফার্স্ট ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স ক্লাস নিচ্ছেন। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যা বলেছিল? কি আশ্চর্য! ব্রেক টাইমে তন্নি ফিজিক্স ডিপার্টমেন্টে ছুটে গেল। সামির তার টেবিলে বসে অ্যাসাইনমেন্ট দেখছে। কয়েকজন ছাত্রী ছিল রুমে। তারা চলে যাওয়ার পর তন্নি ঢুকলো। সামির আন্তরিক হেসে বলল, কেমন আছো তন্নি? তন্নি তার কপালের চুল কানে গুঁজে নরম হাসলো। ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি 3 দিন ধরে ভার্সিটিতে আসছেন না, তাই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আজ সকালে। ভাবলাম আপনি অসুস্থ কিনা। সামির একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সেটাই আমাকে বলছে সামিয়া। ওর সাথে আমার দেখা হয়েছিল। আপনি যেই বইটা অনেক দিন ধরে খুঁজছেন সেই অরিজিনাল কপি আমি সংগ্রহ করেছি, সামিয়ার কাছে দিয়ে এসেছি। বাসায় গেলেই পাবেন। বলো, কি অরিজিনাল কপি কোথায় পেলে? তন্নি লাজুক কণ্ঠে বলল, বাবা লন্ডন থেকে নিয়ে এসেছি, আমি বলে দিয়েছিলাম। থ্যাংক ইউ। তুমি আমার কত বড় উপকার করেছো সেটা হয়তো নিজেও জানো না। তন্নি হাসলো। তার চোখে পানি এসে গেল খুশিতে। সামির বলল, বাসায় এসো আবার। ঠিক আছে, আসবো। তন্নি কথা বলেও দাঁড়িয়ে রইল। সামির জিজ্ঞেস করলো, মনে হয় তুমি আরো কিছু বলতে চাইছো। বাবা একদিন আপনার সাথে চা খেতে চেয়েছেন স্যার। তোমার বাবা? জি আমি জানি আপনি ব্যস্ত, কিন্তু যদি কখনো সময় হয়। ঠিক আছে, আমি আসবো। জানিয়ে দিও কবে আসতে হবে। তন্নির মুখ উজ্জ্বল হয়ে উঠল। থ্যাংক ইউ সো মাচ। সে যাওয়ার আগে একটা অদ্ভুত কাজ করলো। ইচ্ছে করেই চেয়ারে ঝোলানো ব্লেজারে নিজের কানের দুল আটকে দিল। কাল সে ভার্সিটিতে আসবে না, তাহলে অন্তত এই কানের দুল দেওয়ার বাহানায় সামির তাদের বাসায় আসবে। সন্ধ্যায় একটা বিস্ময়কর ব্যাপার হলো। সামির বাড়ি ফিরে এলো। ওরা রান্নাঘরে গিয়ে বলল, মা আজকে রাতের রান্নাটা আমি করি। নীলিমা অবাক হয়ে বললেন, হঠাৎ রান্না করতে চাইছো কেন? এমনি ইচ্ছে করতেছে। ওরা মাথা নিচু করে লাজুক মুখে দাঁড়িয়ে রইল। নীলিমা ব্যাপারটা বুঝে গেলেন। হাসি মুখে বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছে হলে করো।
ওরা খুব আড়ষ্টতা নিয়ে ফিরোজাকে জিজ্ঞেস করলো সামির কি কি খেতে পছন্দ করে। ফিরোজা বলল তার নাকি খাসির মাংস খুব পছন্দ, চিংড়িও সে পছন্দ করে, ফ্রিজে সবই আছে। ওরা ঠিক করলো সাদা পোলাও, রেজালা আর চিংড়ির মালাইকারি রান্না করবে। ক্ষমা চাওয়ার জন্য এর থেকে ভালো সুযোগ আর হয় না। রান্নার হাত ওর বরাবরই খুব ভালো। সে আগ্রহ নিয়ে সব রান্নাবান্না শেষ করলো। ফুলবানু রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েন, তাই তাকে সবার আগে খাওয়া দেওয়া হয়। আর রান্না করা খাবার ফিরোজা নিজের হাতে বেড়ে ফুলবানুর ঘরে নিয়ে এলো। খালামা আজকে নতুন বউ রানছে, খাইয়ে দেখেন। ফুলবানু মুখ বাঁকা করে বললেন, ওই নটি বেডি, রান্না আমি খামু না। কেটে জানে বিষ মিশাই রাখছে কিনা। ছিসি, এসব কি বলেন? বিষ কেন মিশাইব? তুমি ওরে চিনো না, আমি চিনি। ওই মাইয়া একটা ডাইনি। রাতে সামির জানিয়ে দিল সে ডিনারে কিছু খাবে না, শুধু 1 কাপ কফি। আর খুব মন খারাপ হলো। সে রেঁধেছে বলেই কি সামির খাবে না? কফিটা ওরা নিজেই বানিয়ে নিয়ে এলো, কিন্তু তার খুব অস্বস্তি লাগছিল। দরজার সামনে এসে কয়েক মিনিট অযথায় দাঁড়িয়ে রইল ওরা। নিজের শরীরটাকে এত ভারী আগে কখনো লাগেনি। এক একটা কদম ফেলতেও কি কষ্ট। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে সে ফিরে এলো। ফিরোজাকে দিয়ে সামির কফি পাঠিয়ে দিল, তবুও নিজে গেল না। ওই ঘটনার পর সামিরের সামনে দাঁড়ানোর সাহসটুকু তার হচ্ছে না। সে সামিরের ঘরে এসে চুপচাপ বসে রইল। ভাবি, তোমার কি হয়েছে? তুমি নাকি এখনো ভাইয়ার সাথে দেখা করনি? ওরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি পারবো না সামিয়া, উনি হয়তো এখনো খুব রেগে আছে। কি এমন হয়েছিল তোমাদের মধ্যে একটু বলবে প্লিজ? আমার ভাইয়া কখনো কারোর সাথে এত রাগ করে না। সে 3 দিন ধরে বাড়ি আসেনি। ওর মুখ থমথমে হয়ে উঠল। কি হয়েছিল সেই কথা সামিয়াকে বলা সম্ভব নয়, কাউকে বলা সম্ভব নয়। সামিয়া তার হাত ধরে বলল, তুমি এসো আমার সাথে, আমি তোমাকে ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি। না প্লিজ, আমি যাব না। আহা, এসো তো। সামিয়া ওরাকে নিয়ে সামিরের ঘরে থেকে যেতে নিয়েছিল, তখন সায়ান এসে উপস্থিত হলো। আর উদ্দেশ্যে বলল, ভাবি এখনো রেডি হওনি তুমি? 9টা বেজে যাচ্ছে, আমাদের বাস তো 11টায়। ওরা বিস্মিত হয়ে বলল, কিসের বাস? ভাইয়া কি তোমাকে কিছু বলেনি? ওরা তাকিয়ে রইল হা করে। সামিয়া বলল, ভাইয়া বলেনি, তুমি বলো কি হয়েছে। সায়ান ইতস্তত করে বলল, আমরা তো চট্টগ্রাম যাচ্ছি, ভাইয়া টিকিট কেটে এনেছে, আমাকে বলেছে ভাবিকে পৌঁছে দিতে। ওরা নির্বাক হয়ে গেল। সামিয়া ভ্রু কুঁচকালো। মানে কি, আজকে মাত্র ভাইয়া এলো আর আজকেই ভাবি চলে যাবে? আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। ওরা কয়েক মুহূর্ত চুপ থেকে হাসার ভান করে বলল, আমি জানতাম, ভুলে গেছিলাম। সত্যি ভাবি, তুমিও জানতে? ওরা ইচ্ছাকৃতই মিথ্যা বলল। সায়ান বলল, তাহলে দ্রুত রেডি হও ভাবি, আমি উবার কল করেছি, আসতে 20 মিনিটের মতো লাগবে। সামিয়া বিষয়টা মানতে পারছে না, অসহিষ্ণু গলায় বলল, তুমি কেন যাবে? ভাবির সাথে বড় ভাইয়া গেলেই তো পারে। সায়ান চোখ গরম করে বলল, ভাইয়ার এখানে কাজ আছে তাই ভাইয়া যাবে না। তাছাড়া ভাবি তার ফ্যামিলিকে মিস করছে, আমি গেলে তোর কোনো অসুবিধা আছে? তোমার মতলব কি বলো তো? চট্টগ্রাম যাওয়ার জন্য হঠাৎ খুব উৎসাহী মনে হচ্ছে। ভাবি, ওর হাবভাব কিন্তু আমার একটু সুবিধার লাগছে না। আর বাবা মা কি এসব জানে? ওরার পা টলছে, চোখের পানি বাঁধ মানছে না। সামির এমন কেন করলো? সে ওরাকে কিছু জিজ্ঞেস না করেই টিকিট কেটে এনেছে। অর্থাৎ ওরা এই বাড়িতে থাকুক এটা সে চায় না। আলগোছে চোখ মুছে ওরা বলল, সায়ন ভাই তুমি অপেক্ষা করো, আমি রেডি হচ্ছি। ঠিক আছে ভাবি। ব্যাগ গোছানোর সময় ওরার মনে পড়লো হঠাৎ সামিরের একটা জিনিস তার কাছে আছে। তন্নির আনা রঙিন প্যাকেটটা সে বের করলো। এটার ভেতরে কি আছে জানার খুব কৌতূহল হলেও সে খোলেনি। খুলতে হলে প্যাকেটটা ছিঁড়তে হবে। তখন সামির বুঝে যেত। ওরা যাওয়ার সময় সামিয়ার কাছে প্যাকেটটা দিয়ে বলল, সকালে একজন এসেছিল, সে তোমার ভাইয়াকে এটা দিতে বলেছে। সামিয়া আগ্রহের সাথে প্যাকেটটা হাতে নিল। কৌতূহলী কণ্ঠে শোধালো, কি এটা? আমি জানি না। ভাইয়া আমাকে একটা বইয়ের কথা জিজ্ঞেস করেছিল, মনে হয় এটাই হবে। ওরা ভারী কণ্ঠে বলল, হতে পারে, হয়তো খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার থেকেও বেশি। সামিয়া মন খারাপের দৃষ্টিতে চাইল। ওর কাঁধে হাত রেখে বলল,
এভাবে বলছো কেন ভাবি? আমরা তোমাকে অনেক মিস করব। প্লিজ দ্রুত ফিরে এসো। ওরা হাসার ভান করে মাথা নাড়ল। নীলিমা আর সুমন সাহেবের থেকে বিদায় নিতে গেল সে। তারা খুব অবাক হয়েছেন যাওয়ার কথা শুনে, কিন্তু ওরাকে বাধাও দিতে পারলেন না। মেয়েটার এমনিতেও মন খারাপ, বাড়ি গেলে যদি মনটা ভালো হয় ক্ষতি কি? সামির হয়তো সেটা বুঝেই টিকিট কেটে এনেছে, নিজে যেতে পারছে না বলে ছোট ভাইকে পাঠাচ্ছে। সবাই এমন ভাবলো, শুধু মাত্র ওরাই জানে এখানে ব্যাপারটা ভিন্ন। সামির সেদিনের ঘটনার প্রতিশোধ নিচ্ছে। ওরাও কিছু না বলে যেতে রাজি হয়ে গেল। সামির চাইছে না, যেহেতু সেও থাকবে না এখানে, চলেই যাবে। কিন্তু যাওয়ার আগে একবার ভাবলো সামিরের সাথে দেখা করবে, শেষবার ক্ষমা চাইবে। ঘরে ঢোকার সময় দরজার কাছ থেকে দেখলো সামির তন্নির প্যাকেটটা খুলছে। তার ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। ওরা যে চলে যাচ্ছে এ নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই বললেই চলে। ওরা আর ভেতরে ঢুকলো না। তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো মেঝেতে।